হ্যাঁ, খাল ভরাট হওয়ার কথা বলছিলেন, যতটুকু উদ্ধার হয়েছিল তার সমপরিমাণ ভরাট হয়ে গেছে কিংবা দখল হয়ে গেছে। এই যে দখলের যে প্রবণতা, এটা কি রাজনৈতিক দুর্বৃত্তায়ন নাকি দখলবাজি, কিংবা আমি আমার এটুকু প্রয়োজন আমি জুল করে দখল করে নিলাম, এই ধরনের মানসিকতা? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। এটা তো হচ্ছে আপনার আভ্যন্তরীণ ব্যাপার। আর আপনি কিছুক্ষণ আগে যে আলোচনাটা আনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস আজকের এই সময়ের জন্য, যে আপনার এই যে ওয়াটার ডিপ্লোমেসি। তো এই ওয়াটার ডিপ্লোমেসিটা হলো আন্তঃসীমান্ত নদী ও জলাশয় পানির যে আপনার সুষম বন্টন ব্যবস্থা এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রগুলোর মধ্যে, শুধু ভারত আর বাংলাদেশ না, একটু প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়ায় যে ভূরাজনৈতিক একটা প্রেক্ষাপট আপনার তৈরি করা, এবং সেটা আপনার এই পানি নিয়ে যে সংঘাত যেটা বলছেন, যে সংঘাত এড়ানো এবং ট্যাক্সি ব্যবস্থাপনার একটা যৌথ প্রকল্পের মাধ্যমে যে অংশীদারিত্ব আমাদের যে দেশগুলো আছে, তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সে অংশে কাজ করা, সেটি কিন্তু আমাদের শক্তিশালী পররাষ্ট্রনীতি না হলে কিন্তু সম্ভব নয়। আর শক্তিশালী পররাষ্ট্রনীতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, এনশিওর করতে চান, তো শক্তিশালী গণতন্ত্র ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, এবং সেই নির্বাচিত সরকারটি যদি শক্তিশালী না হয় তাহলে সম্ভব নয়। আর নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার বরাবরই স্বৈরাচারী সরকারের চেয়ে অনেক শক্তিশালী, গ্রহণযোগ্য। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সরকার অতীতের এবং বর্তমানের সাম্প্রতিক অতীতের যে কোনো সরকারের চেয়ে বলবো যে শক্তিশালী ছিল। তাদের পররাষ্ট্রনীতিটা অনেক শক্তিশালী ছিল, যে কারণে সার্ক তৈরি করেছিল জিয়াউর রহমান, এবং এভাবেই তো আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সব চাকাগুলো সচল হয়েছিল। আর আজকের এই প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদের সমঝোতার মাধ্যমে এবং সাম্যতার মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু আমাদের বৈরী থাকবে না, আবার প্রভুত্ব থাকবে না। আমাদের বাইরে কোনো প্রভু রাষ্ট্র নেই, সব রাষ্ট্র বন্ধ থাকবে। সাম্যের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, আমাদের মর্যাদার ভিত্তিতে, আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের লেনদেন হবে, দেনাপাওনা হবে, যোগাযোগ থাকবে, সব কিছু থাকবে, পররাষ্ট্রনীতিক চুক্তি হবে, সব কিছু হবে, এবং সেটা স্পষ্ট থাকবে, পার্লামেন্টে হবে, জনগণের চোখের সামনে, লুকিয়ে না। এবং সবার আগে হচ্ছে আমার বাংলাদেশের স্বার্থ, আমার দেশের স্বার্থকে সমুন্নত রেখে, আমার স্বার্থকে ধারণ করে তারপরে আমি আরেক দেশের সাথে চুক্তি করব। আমরা এমন কোনো চুক্তি করব না, ট্রিটি করব না যেটা করলে আমার বাংলাদেশের ক্ষতি হবে, অন্য দেশের উপকার করে, আমরা সেই দরকার নাই। এবং সেই জন্য এটা জিয়াউর রহমানের সরকার এটা পারে, এবং এটা সাহসী পদক্ষেপ লাগে। আজকের যে নদীগুলো আপনি বলেন, যে খালগুলো বিভিন্ন সময়ে দুর্বৃত্তায়নের কারণেই ভরাট হয়ে গেছে, এবং সেটা দুর্বল রাজনৈতিক সরকারের কারণে এটা সম্ভব হয়েছে। বিশেষ করে যদি আমি বলি, গত 15 বছরে বা 17 বছরে আমার আত্মীয় স্বজন নদী কমিশনে বা ইয়াতে বিভিন্ন জায়গায় ছিল। আমি জানি আমার ঘনিষ্ঠ আত্মীয় নদী কমিশনের চেয়ারম্যানও ছিলেন, তিনি বিভিন্ন জায়গায়, ডক্টর মজিবুর রহমান হাওলাদারের নাম, তিনি বিভিন্ন জায়গায় দৌড়াইছেন এই নদীগুলো উদ্ধার করার জন্য, খালগুলো উদ্ধার করার জন্য। আমি যেটা জেনেছি যে বেশিরভাগ এই নদীগুলো দখল করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের, এরা রাজনৈতিক দলের সদস্য এবং শক্তিশালী রাজনৈতিক দলের সদস্য ছিল। আজকে সময়ের পরিক্রমায় তারা অনেকেই পালিয়ে গেছে, প্রধানমন্ত্রীর সাথে সাথে পালিয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু পাখা ওরা কিন্তু আছে, দখলদারিত্ব কিন্তু এখন উচ্ছেদ হয় নাই। তো যেহেতু খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, এবং এই কর্মসূচিগুলো তো আপনি জানেন যে সেচ প্রকল্প, কৃষকরা পানি দিতে পারে না, খালগুলো ভরাট হয়ে গেছে, নদীগুলো ভরাট হয়ে গেছে। তো এই খাল খনন কর্মসূচি এগুলো উদ্ধার হবে, যথাসময় উদ্ধার হবে, এবং উদ্ধার করতে হলে রাজনৈতিক শক্তিশালী সিদ্ধান্ত স্থিতিশীল থাকবে। তো স্থিতিশীল একটা পরিবেশ আছে, এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দূরদর্শী, এবং দেশপ্রেম উজ্জীবিত। দেশপ্রেম ছাড়া কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনি আশাবাদী যে এই দুর্বৃত্তায়নের যে বাস্তবতা চলছে সেগুলো ভেঙে এই খাল এবং নদী উদ্ধার অভিযান, খাল এবং নদী যে উচ্ছেদ, যারা দখল করে রাখছে তাদেরকে উচ্ছেদ করতে হবে, যে দলই হোক। আমার বক্তব্য আবার আরেকটু পরিষ্কার করি আপনাকে, যারাই দখল করে রেখেছে তারা যে দলেরই হোক, এমনকি আমি যে বিএনপির করি, আমার দলেরও যদি কেউ হয়, সে দখল করে রাখতে পারবে না, তাকে ছাড়তে হবে, এবং আমাদের দেশের গতিতে চলবে। এমনি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার এই সময় এই পর্বে আমার বক্তব্য শেষ রাখি। সেটা হলো এই যে দেখেন, নদীর স্রোতস্বিনী নদীকে, প্রবাহমান নদীকে আপনাকে তার গতিতে চলতে দিতে হবে।
রাষ্ট্রকেও কিন্তু রাষ্ট্রগতিতে চলতে দিতে হবে, সরকারেরও কিন্তু একটা গতি আছে, চলবে। কিন্তু বিগত সরকার দল, সরকার এবং রাষ্ট্রকে একসাথে মিলিয়ে ফেলেছিল, একটা ফেসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, অমানবিক রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আজকের সরকার ব্যতিক্রম। এবং আমি বলবো স্রোতস্বিনী নদী যেমন প্রবাহিত হয়, তাকে যদি আপনি প্রবাহিত হতে না দেন, বাদ দেন, সে হয় উপচে যাবে, তো অন্য দিক দিয়ে বাঁধ ভেঙে যাবে, অন্য দিক দিয়ে যেতে যাবে। তাহলে আমাকে কী করতে হবে? স্রোতস্বিনী নদীকে তার স্রোতধারায় চলতে দিতে হবে। আমার নদী, আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মাটি, আমাকে রক্ষা করতে হবে। আমার কি সুন্দর নদী দিয়ে পাল তোলা নৌকা যেত, আমরা বেড়াতে যেতাম, সেই মাইলের পর মাল, তাই না? সেই নদীগুলো আজকে ভরাট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কচুরি পানায় খাল, তারপরে মাটি ভরাট করে কেউ দখল করে এই সুন্দর একটি বাংলাদেশকে নষ্ট করে দেওয়া হয়েছে, একটা প্রকৃতিকে গলা টিপে হত্যা করা হয়েছে।